হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আজকের ভিডিওতে আমরা সুপারপজিশন অফ ওয়েভ সম্পর্কে ডিসকাস করব। দেখো, সুপারপজিশন অফ ওয়েভ সম্পর্কে আলাদা করে ডিসকাস করার মতো কিছু নেই, কারণ এক্স্যাক্টলি সেম আলোচনা আমরা কিন্তু সুপারপজিশন অফ সিম্পল হারমোনিক মোশনে অলরেডি করে এসেছি। তো যারা যারা ওই ভিডিওটা দেখোনি তাদেরকে আমি বলবো আগে ওই ভিডিওটা দেখো, ওই কনসেপ্টটা ভালো করে বোঝো, তারপরে আজকের ভিডিও দেখবে, নইলে আজকের ভিডিও তোমরা কিন্তু কিছু বুঝতে পারবে না। আর যারা যারা ওই ভিডিওটা অলরেডি দেখেছো তাদেরকে আমি সাজেস্ট করব ওই ক্লাস নোটটা আরেকবার রিভাইজ করে নাও, বা চাইলে ওই ভিডিওটা আরেকবারটি দেখে নিতে পারো, তাহলে আজকের আলোচনা তোমাদের বুঝতে কিন্তু সুবিধে হবে। তো যাই হোক, আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্ক কিন্তু দিয়ে দেবো, তোমরা কিন্তু ওই ভিডিওটা চেক আউট করতে পারো। তো যাই হোক, আমাকে তো একটু একটু আলোচনা করতেই হবে, না হলে আজকের আলোচনা আমি তোমাদের বোঝাতে পারবো না। তো যেটুকু রিভিশন পারপাসের জন্য দরকার সেটুকু আমি তোমাদেরকে আলোচনা করে দেবো। তো যাই হোক, সুপারপজিশন অফ ওয়েভ মানে কি? ধরো মিডিয়ামে একটা ওয়েভ আছে, এখন ওই ওয়েভের কাজ কি? যদি কোনো একটা ওয়েভ মিডিয়ামের মধ্য দিয়ে যায় তাহলে মিডিয়ামের পার্টিকেলগুলো ভাইব্রেট করে, মিডিয়ামের পার্টিকেলগুলো সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করে। কিন্তু ওই মিডিয়ামে যদি একটার জায়গায় যদি একাধিক ওয়েভ থাকে তাহলে মিডিয়ামের পার্টিকেলের নেট ডিসপ্লেসমেন্ট কত হবে? এটা হচ্ছে সুপারপজিশন অফ ওয়েভের মূল নীতি আর কি। তো কত হবে? তো দেখো, প্রত্যেকটা ওয়েভ থাকার জন্য মিডিয়ামের পার্টিকেলের কিছু ইন্ডিভিজুয়াল ডিসপ্লেসমেন্ট হবে। ধরো 1 নাম্বার ওয়েভ থাকার জন্য ডিসপ্লেসমেন্ট মিডিয়ামের পার্টিকেলের হতে মানে ধরো 1 নাম্বার ওয়েভটা প্রেজেন্ট রয়েছে, তার জন্য কোনো একটা স্পেসিফিক পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট হচ্ছে y1। 2 নাম্বার ওয়েভ থাকার জন্য ওই স্পেসিফিক পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট হচ্ছে y2। 3 নাম্বার ওয়েভ থাকার জন্য ওই মিডিয়ামের ওই স্পেসিফিক পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট হচ্ছে y3। তাহলে তিনটে ওয়েভ একসঙ্গে ধরো ওই স্পেসিফিক পার্টিকেলে তিনটে ওয়েভ যদি একসঙ্গে এসে পড়ে তাহলে নেট ডিসপ্লেসমেন্ট কত হবে? নেট ডিসপ্লেসমেন্ট y ইজ ইকুয়াল টু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ওয়েভ যে ডিসপ্লেসমেন্ট তৈরি করছে তার ভেক্টর সামের সঙ্গে সমান হবে। মানে ব্যাপারটা কীরকম দাঁড়াচ্ছে? নেট ডিসপ্লেসমেন্ট y ইজ ইকুয়াল টু y1 প্লাস y2 প্লাস y3 প্লাস ডট 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 ডট, এই তো ব্যাপার। এখন ভেক্টর সাম বলছে মানে কি? এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে এইখানে ভেক্টর কথাটা কেন বলা হচ্ছে? আর তোমরা প্রত্যেকে জানো সিম্পল হারমোনিক মোশন যারা দেখেছো, যারা বুঝেছো আর যারা জানো তারা প্রত্যেকে জানো যে সিম্পল হারমোনিক মোশন যদি এক্সিকিউট করে কোনো একটা পার্টিকেল তাহলে তার ডিসপ্লেসমেন্টের যে ইকুয়েশন সেটাকে একটা ফেজার দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, যেখানে ফেজার হচ্ছে একটা কনস্ট্যান্ট ভেক্টর যেটা কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটিতে রোটেট করে। তো যেহেতু সিম্পল হারমোনিক মোশনের যাবতীয় ক্যালকুলেশন আমরা ভেক্টর দিয়ে করতে পারি, ওই ফেজার শেখানো হয়েছিল ওই ভেক্টর দিয়ে করতে পারি, তো তাই জন্য এখানে ভেক্টর কথাটা বলা হচ্ছে আর কি। তো আমি বলবো আগে ওই দেখো, আমি বারবার ধরে বলি ওয়েভ যদি বুঝতে হয় তাহলে সিম্পল হারমোনিক মোশন আগে বুঝতে হবে। যাই হোক, যারা যারা জানো তারা বুঝতে পারছো যে কেন ভেক্টর কথাটা আমি বলছি বা বইয়ে লেখা থাকে। তো এই যে এই যে ধরো সুপারপজিশন থিওরাম, এই সুপারপজিশন থিওরামের উপর বেস করে ওয়েভের তিনটে ফেনোমেনা কিন্তু খুব সহজে এক্সপ্লেন করা যায়। ওই তিনটে ফেনোমেনা কি কি? 1 নাম্বার ফেনোমেনা হচ্ছে ইন্টারফেয়ারেন্স, 2 নাম্বার ফেনোমেনা হচ্ছে বিট, 3 নাম্বার ফেনোমেনা হচ্ছে স্টেশনারি ওয়েভ। তো আজকের ভিডিওর মেন আলোচনা কিন্তু আমাদের ইন্টারফেয়ারেন্সের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকবে। আমার মনে হয় ইন্টারফেয়ারেন্স টপিকটা কভার করতে আমার 2টো ভিডিও লাগবে। তো আমি এখন এই দুটো মানে আজকের ভিডিও আর এর পরের ভিডিওতে ইন্টারফেয়ারেন্স টপিকটা কভার করব, তারপরে বিট স্টেশনারি ওয়েভ তো কভার করবেই, ঠিক আছে? তো আজকে শুরু করছি ইন্টারফেয়ারেন্স। ইন্টারফেয়ারেন্স শুরু করার আগে তোমাদেরকে প্রথম যেটা বুঝতে হবে সেটা হচ্ছে কোহেরেন্ট ওয়েভ কি। ধরা যাক মিডিয়ামে দুটো ওয়েভ প্রেজেন্ট,
একটা ওয়েভের জন্য মিডিয়ামের কোনো একটা স্পেসিফিক পার্টিকুলার ডিসপ্লেসমেন্ট y1 ইজ ইকুয়াল টু হচ্ছে a1 সাইন ওমেগা টি, মানে একটা ফার্স্ট ওয়েভের ইকুয়েশন ধরে নিচ্ছি a1 সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, ওমেগা 1 ধরছি, এটাকে k1 ধরছি, আর y2 ইজ ইকুয়াল টু হচ্ছে a2 সাইন ওমেগা টি মাইনাস k2x। এখন ফার্স্ট ওয়েভের যে ফেজ θ1 ইজ ইকুয়াল টু কত, ফার্স্ট ওয়েভের যে ফেজ সে θ1 ইজ ইকুয়াল টু কত হচ্ছে, θ1 ইজ ইকুয়াল টু হচ্ছে ওমেগা 1 টি মাইনাস k1x। সেকেন্ড ওয়েভের যে ফেজ θ2 ইজ ইকুয়াল টু কত হবে, ওমেগা 2 টি মাইনাস k2x। এটাকে এক কাজ করে, এটাকে x1 করছি, এটাকে x2 করছি, এটা হচ্ছে ফার্স্ট ওয়েভের ইকুয়েশন, এটা হচ্ছে সেকেন্ড ওয়েভের ইকুয়েশন, ঠিক আছে। এবারে ওই দুটো ওয়েভের মধ্যে যে ফেজ ডিফারেন্স হবে θ1 মাইনাস θ2, এটা ইজ ইকুয়াল টু কত হবে, ওমেগা 1 মাইনাস ওমেগা 2 ইন্টু টি মাইনাস k1x1 k1x1 মাইনাস k2x2। এখন কোহেরেন্ট ওয়েভ মানে কি? কোহেরেন্ট ওয়েভ মানে এমন দুটো ওয়েভ যারা পরস্পরের সঙ্গে কিন্তু কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স মেনটেন করবে। তাহলে কোহেরেন্ট ওয়েভ মানে কি? এমন দুটো ওয়েভকে তখনই কোহেরেন্ট ওয়েভ বলবো যাদের মধ্যে একটা কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স কিন্তু মেনটেন থাকবে, অর্থাৎ θ1 মাইনাস θ2 সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু পরিবর্তন হবে না, এদের ভ্যালিউ কিন্তু কনস্ট্যান্ট থাকবে। এখন লক্ষ্য করে দেখো, যদি ভ্যালিউকে দেখো টাইম ডিপেন্ডেন্ট টার্ম কোনটা, এটা হচ্ছে আমার টাইম ডিপেন্ডেন্ট টার্ম। এখন আমি চাই এটা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হোক, তার মানে টাইম ডিপেন্ডেন্ট টার্মকে কিন্তু 0 হতে হবে, অর্থাৎ ওমেগা 1 মাইনাস ওমেগা 2 ইজ ইকুয়াল টু 0 হতে হবে, অর্থাৎ ওমেগা 1 ইজ ইকুয়াল টু ওমেগা 2 হতে হবে, অর্থাৎ প্রত্যেকটা ওয়েভের ফ্রিকোয়েন্সি কিন্তু সেম হতে হবে, অর্থাৎ n1 ইজ ইকুয়াল টু n2 হতে হবে। এবার তোমরা প্রত্যেকে জানো কোনো একটা গিভেন মিডিয়ামের জন্য ভেলোসিটি অফ ওয়েভ v ইজ ইকুয়াল টু কি হয়, কনস্ট্যান্ট হয়। ভেলোসিটি অফ ওয়েভ v ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়, আর আমরা জানি v ইজ ইকুয়াল টু কি হয়, n ল্যামডা হয়, তাহলে n ল্যামডা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে। এখন যেহেতু কোহেরেন্ট ওয়েভ হতে গেলে n কে কনস্ট্যান্ট হতে হবে, তাহলে এই ইকুয়েশন থেকে আমরা বলতে পারি ল্যামডাকেও অবশ্যই কনস্ট্যান্ট হতে হবে, ল্যামডাকেও আমাকে কনস্ট্যান্ট হতে হবে। আর ল্যামডা যদি কনস্ট্যান্ট হয় তাহলে k ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে, অর্থাৎ k1 ইজ ইকুয়াল টু k2 হবে। এই কথাটাও তোমাকে খেয়াল রাখতে হবে, অর্থাৎ কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স ইজ ইকুয়াল টু কত হবে, θ1 মাইনাস θ2 ইজ ইকুয়াল টু kx1 মাইনাস kx2 ইজ ইকুয়াল টু k অফ x1 মাইনাস x2। এই ফেজ ডিফারেন্স θ1 মাইনাস θ2কে আমি ডেল্টা ফাই দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে ডেল্টা ফাই ইজ ইকুয়াল টু হচ্ছে k ইন্টু ডেল্টা এক্স। আর এই সূত্র আমরা অলরেডি পড়ে এসেছি, ডেল্টা ফাই ইজ ইকুয়াল টু হয় 2 পাই বাই ল্যামডা ইন্টু পাথ ডিফারেন্স ডেল্টা এক্স, তাই না? তার মানে দুটো ওয়েভকে কোহেরেন্ট ওয়েভ তখনই বলবো যখন ওই দুটো ওয়েভের ফ্রিকোয়েন্সি সেম হবে, ওই দুটো ওয়েভের ল্যামডা সেম হবে, ল্যামডা সেম অর্থাৎ কে ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হতে হবে, ঠিক আছে? তাহলে দুটো ওয়েভ কোহেরেন্ট ওয়েভ তখন হবে না যখন তারা একটা কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স মেনটেন করবে, যাদের ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট হবে, যাদের ল্যামডা কনস্ট্যান্ট হবে, আর ল্যামডা কনস্ট্যান্ট হলে কে ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে। বুঝতে পেরেছো তো? তাহলে এদেরকে কোহেরেন্ট ওয়েভ বলবো। তাহলে কোহেরেন্ট সোর্স কাদেরকে বলবো? কোহেরেন্ট সোর্স তাদেরকেই বলবো, দুটো সোর্স কোহেরেন্ট সোর্স তখনই হবে যখন ওই দুটো সোর্স
যে দুটো ওয়েভ তৈরি করবে ওই দুটো ওয়েভের মধ্যে কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স মেনটেন থাকবে, অর্থাৎ দুটো সোর্সকে কোহেরেন্ট ওয়েভ, দুটো সোর্সকে কোহেরেন্ট সোর্স তখনই বলবো যখন তারা কোহেরেন্ট ওয়েভ তৈরি করতে পারবে। তাহলে কোহেরেন্ট মানে কি এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আগে এতটা নোট ডাউন করো, দিয়ে আমি নেক্সট বলছি। আমি এখানে হেডিংটা দেওয়া হয়নি না। তাহলে এটা ছিল কোহেরেন্ট ওয়েভ। তাহলে n1 ইজ ইকুয়াল টু n2 আর λ1 ইজ ইকুয়াল টু λ2, এই দুটো কন্ডিশন যদি মেনে চলে তাহলে এই দুটো ওয়েভকে আমরা কি বলবো? কোহেরেন্ট ওয়েভ বলবো, কোহেরেন্ট ওয়েভ বলবো। আর এই দুটো ওয়েভ যে দুটো সোর্স থেকে আসছে সেই সোর্সকে আমরা কি বলবো? কোহেরেন্ট সোর্স বলবো, কোহেরেন্ট সোর্স বলবো। চলো নোট ডাউন করো। এবারে আমরা দুটো কোহেরেন্ট ওয়েভের সুপার ইম্পোজ করাবো, ঠিক আছে? এখন দেখো দুটো ওয়েভের ইকুয়েশনকে আমি যেমন করে খুশি লিখতে পারি। যেহেতু দুটো ওয়েভ কোহেরেন্ট, তার মানে তাদের মধ্যে একটা কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স যদি আমি মেনটেন করাতে পারি তাহলেই দুটো ওয়েভ কিন্তু কোহেরেন্ট হয়ে যাবে। এখন ধরে নাও ফার্স্ট ওয়েভের ইকুয়েশন y1 ইজ ইকুয়াল টু a1 সাইন ওমেগা টি, আর সেকেন্ড ওয়েভের ইকুয়েশন y2 ইজ ইকুয়াল টু a2 সাইন ওমেগা টি প্লাস ফাই, যেখানে ফাই ইজ ইকুয়াল টু কি 2 পাই বাই ল্যামডা ইন্টু পাথ ডিফারেন্স, অর্থাৎ x2 মাইনাস x1, x2 মাইনাস x1 বলতে পারো বা x1 মাইনাস x2 বলতে পারো, অর্থাৎ 2 পাই বাই ল্যামডা ইন্টু ডেল্টা এক্স। আমি চাইলে y1 ইজ ইকুয়াল টু a1 সাইন ওমেগা টি মাইনাস কে x1 আর y2 ইজ ইকুয়াল টু a2 সাইন ওমেগা টি মাইনাস কে x2 লিখতেই পারতাম। মানে লিখলে কি হতো, আমি যখন দুটোকে যোগ করব, যখন সুপার ইম্পোজ করাবো, দিয়ে রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট যখন বের করব, তখন তার ইকুয়েশনটা একটু তখন তার ডেরিভেশনটা একটু কমপ্লিকেটেড হয়ে যাবে। যেহেতু ডেরিভেশনে আমি কোনো কমপ্লিকেশন চাইছি না, তাই জন্য x1 x2 গুলোকে না লিখে ডাইরেক্ট কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স, ডাইরেক্ট ফেজ ডিফারেন্সটা এখানে ফাই লিখে দিলাম, যেখানে ফাই ইজ ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ইন্টু x2 মাইনাস x1 করে দিলাম। এটা তো আমি করতেই পারি, দেখো না দুটো ওয়েভের মধ্যে কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স আমি তো মেনটেন করিয়েছি, তাহলে তো আমি এই দুটো ওয়েভকে কোহেরেন্ট ওয়েভ তো বলতেই পারি, তাই না? এখন যে রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট হবে, এই দুটো ওয়েভ যে পার্টিকেলে গিয়ে পড়বে সেই পার্টিকেলে যে রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট হবে সেটা ইজ ইকুয়াল টু ওয়াই ইজ ইকুয়াল টু, সেটার ডিসপ্লেসমেন্ট ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস আলফা, যেখানে এ হচ্ছে রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট, বা এ কে লিখতে স্কোয়ারকে এ ইজ ইকুয়াল টু লেখা যেতে পারে রুট আন্ডার a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2a1 a2 cos ফাই। তো আমি রুট চাইছি না, তাই জন্য একদম স্কোয়ার করে দিচ্ছি। এ স্কোয়ার ইজ ইকুয়াল টু a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2a1 a2 cos ফাই। আর যেখানে আমার আলফাটা কত হবে, tan আলফা ইজ ইকুয়াল টু হবে a2 সাইন ফাই ডিভাইডেড বাই a1 প্লাস a2 cos ফাই। যেহেতু এই ইকুয়েশন আর এই ইকুয়েশন একমাত্র ভেক্টর যোগেই ছিল, তাই জন্য আমি ভেক্টর কথাটা তখন বললাম, ভেক্টর ডিসপ্লেস ওয়াই ভেক্টর ইজ ইকুয়াল টু y1 ভেক্টর প্লাস y2 ভেক্টর। আর এই যে ক্যালকুলেশন, এটা কি করে এলো? এটা তো একদম সিম্পল হারমোনিক মোশনের সুপারপজিশন যেখানে করেছিলাম সেখানে এগুলো প্রমাণ করে দেখানো হয়েছিল, যাই জন্য আমি তোমাদেরকে ভিডিওটা দেখে রাখতে বললাম। আমি আর এইগুলো আলোচনা করলাম না, হলে এইগুলো আলোচনা করলে বেকার টাইম ওয়েস্ট হবে আর কি। তো যাই হোক, আর আমি আগের ভিডিও অর্থাৎ শব্দের যে লাস্ট ভিডিও ছিল সেখানে আলোচনা করেছিলাম যে ইন্টেন্সিটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কি হয়, অ্যাম্পলিটিউড
তার হোল স্কোয়ার, অর্থাৎ আই প্রপোর্শনাল টু এ স্কোয়ার। যেহেতু প্রথম ওয়েভের অ্যামপ্লিটিউড a1, তাহলে তার ইন্টেন্সিটি i1 ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু a1 স্কোয়ার লিখতে পারি। সেকেন্ড ওয়েভের অ্যামপ্লিটিউড a2, তাহলে সেকেন্ড ওয়েভের ইন্টেন্সিটি i2 ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু a2 স্কোয়ার লিখতে পারি। তাহলে এইখান থেকে লিখতে পারি i1 ইজ ইকুয়াল টু কে ইন্টু a1 স্কোয়ার। এইখান থেকে লিখতে পারি i2 ইজ ইকুয়াল টু কে ইন্টু a2 স্কোয়ার। আর নেট অ্যামপ্লিটিউড এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা। তাহলে নেট যে ওয়েভ তৈরি হচ্ছে বা নেট যে ওয়েভ তৈরি হচ্ছে তার ইন্টেন্সিটি আই ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এ স্কোয়ার। তাহলে আইকে লিখতে পারি কে ইন্টু এ স্কোয়ার। এখন এই ভ্যালিউগুলো যদি আমি এই ইকুয়েশনে পুট করে দিই, তাহলে এটা হয়ে যাবে আই বাই কে ইজ ইকুয়াল টু i1 বাই কে প্লাস i2 বাই কে প্লাস 2। a1 এর জায়গায় লিখতে পারি রুট আন্ডার i1 বাই কে, a2 এর জায়গায় লিখতে পারি রুট আন্ডার i2 বাই কে ইন্টু কস ফাই ইন্টু কস ফাই। তাহলে i ইজ ইকুয়াল টু হচ্ছে i1 প্লাস i2 প্লাস 2 রুট আন্ডার i1 i2 কস ফাই লেখা যেতে পারে। তাহলে আমার নেট অ্যামপ্লিটিউডের সূত্র হচ্ছে এটা, আর নেট ইন্টেন্সিটির সূত্র হচ্ছে এটা। তুমি এইখান থেকে পরিষ্কার বলতে পারবে যে এ ইজ ইকুয়াল টু mx যখন হবে তখনই তো i ইজ ইকুয়াল টু imax হবে। আবার a ইজ ইকুয়াল টু min যখন হবে তখনই তো i ইজ ইকুয়াল টু imin হবে। কেন? কারণ ইন্টেন্সিটির সঙ্গে অ্যামপ্লিটিউডের স্কোয়ারের সমানুপাতিক সম্পর্ক। এখান থেকে যদি অ্যামপ্লিটিউডটা মিনিমাম হয় তাহলে ইন্টেন্সিটি তো মিনিমাম হবেই। এখন অ্যামপ্লিটিউড ম্যাক্সিমাম কখন হবে? ম্যাক্সিমাম হতে গেলে অ্যামপ্লিটিউডকে ম্যাক্সিমাম হতে গেলে কস ফাইকে ম্যাক্সিমাম হতে হবে। অর্থাৎ কস এইগুলো তখনই সম্ভব যখন কস ফাই ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম হবে, অর্থাৎ কস ফাই এর ভ্যালু 1 হবে। আবার এইটা তখনই সম্ভব যখন কস ফাই মিনিমাম হবে, অর্থাৎ কস ফাই ইজ ইকুয়াল টু -1 হবে। কস ফাই ইজ ইকুয়াল টু 1 কখন সম্ভব? যখন তুমি বলো না কস থিটার ভ্যালু 1 কখন হয়? যখন থিটা ইজ ইকুয়াল টু 0, 2 পাই, 4 পাই, 6 পাই, 8 পাই। অর্থাৎ ফাইকে হতে হবে 2 পাই এর জোড় গুণিতক। এখানে লিখতে পারি বা পাইয়ের জোড়, 2 পাইয়ের জোড় গুণিতক ভুল বললাম, পাইয়ের জোড় গুণিতক হতে হবে। তাহলে ফাই ইজ ইকুয়াল টু 2n পাই লিখতে পারি, যেখানে n ইজ ইকুয়াল টু হবে 0, 1, 2, 3, ডট ডট ডট। অর্থাৎ ফাই ইজ ইকুয়াল টু হতে হবে 0, 2 পাই, 3 পাই তো হবে না, 4 পাই, 6 পাই, ডট 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 ডট। এখন তুমি দেখো যদি ফাই পেয়ে যাই তাহলে এই ইকুয়েশন ইউজ করে আমি পাথ ডিফারেন্স ডেল্টা এক্সও পেতে পারি। তুমি যদি ফাই ইজ ইকুয়াল টু 0 বসাও তাহলে ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু 0 হবে। আবার তুমি এক কাজ করো, ফাই ইজ ইকুয়াল টু কত এলো? 2n পাই ইজ ইকুয়াল টু, দাঁড়াও, এটাকে লিখতে পারি 2 পাই বাই ল্যামডা ইন্টু ডেল্টা এক্স। এখান থেকে 2 পাই কেটে যাবে। তাহলে ডেল্টা এক্সের যে ভ্যালু দাঁড়াবে সেটা দাঁড়াবে n ল্যামডা, বা এটাকে লিখতে পারি 2n ল্যামডা বাই 2, অর্থাৎ ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক হতে হবে। অর্থাৎ ডেল্টা এক্সের কী কী ভ্যালু হতে পারে? ডেল্টা এক্সের ভ্যালু হতে পারে 0, ল্যামডা, 2 ল্যামডা,
3 ল্যামডা, 4 ল্যামডা, অর্থাৎ এটা হচ্ছে ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক। এই লক্ষ্য করে দেখো, ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক, ইভেন মাল্টিপল অফ ল্যামডা বাই 2। ঠিক আছে, তার মানে যে সমস্ত বিন্দুতে পাথ ডিফারেন্সের মানটা ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক হবে সেখানে cos phi ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম হবে, অর্থাৎ cos phi এর ম্যাক্সিমাম ভ্যালু 1 হবে। সেখানে cos phi যদি ম্যাক্সিমাম হয় তাহলে অ্যাম্প্লিটিউড ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম হবে, অ্যাম্প্লিটিউড ম্যাক্সিমাম হলে ইন্টেন্সিটি ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম হবে, তাই না? এবারে আমি এইখানে ফাই এর ভ্যালুটা 2n পাই বসিয়ে এই ইকুয়েশন থেকে ডেল্টা এক্স এর ভ্যালু বের করলাম। তোমাকে একটা শর্ট ট্রিক শেখানো হয়েছিল যে পাথ ডিফারেন্সের সঙ্গে ফেজ ডিফারেন্সের শর্ট ট্রিকে কী বলা হয়েছিল, যেখানে যেখানে তুমি 2 পাই দেখতে পাচ্ছ সেখানে সেখানে তুমি ল্যামডা বসাবে। অর্থাৎ ফাই এর ভ্যালু এইখানে কত এসছে, ফাই এর ভ্যালু এইখানে এসছে 2n পাই। আমি যদি 2 পাই এর জায়গায় ল্যামডা বসিয়ে দিই তাহলে ডেল্টা এক্সের ভ্যালু কি এন ল্যামডা এলো না, ডেল্টা এক্সের ভ্যালু কি এন ল্যামডা এলো না? তুমি শর্ট ট্রিক বসিয়েও করতে পারো। আবার লক্ষ্য করে দেখো, আমরা ম্যাক্সিমামটা ডিসকাস করলাম, এবারে ডিসকাশন করব মিনিমামটা। cos phi ইজ ইকুয়াল টু -1 কখন হয়? যখন phi ইজ ইকুয়াল টু পাই হবে, 3 পাই হবে, 5 পাই হবে, অর্থাৎ পাই এর কিন্তু বিজোড় গুণিতক হতে হবে। তাহলে এইখানে ফাই এর কিন্তু বিজোড় গুণিতক হতে, ফাইকে পাই এর বিজোড় গুণিতক হতে হবে, অর্থাৎ এইখানে তুমি লিখতে পারো 2n-1 ইন্টু পাই। ঠিক আছে, যেখানে n এর ভ্যালু 1 2 3 4 যা খুশি হতে পারে, অর্থাৎ ফাই ইজ ইকুয়াল টু হতে হবে 2n-1 ইন্টু পাই, যেখানে n এর ভ্যালু হবে 1, 2, 3, 4, ডট 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 যা খুশি হতে পারে। এবার তোমরা বলতে পারো স্যার ফাইয়ের, আপনি যেহেতু বলছেন যে ফাইকে পাইয়ের বিজোড় গুণিতক করতে হবে, তাহলে কি আমরা 2n+1 করতে পারি না? হ্যাঁ, তোমরা 2n+1ও করতে পারো, সেক্ষেত্রে n এর মানটা 0 থেকে শুরু হবে, তাই না? যদি 2n+1 করো তাহলে n এর মানটা 0 থেকে শুরু হবে। ঠিক আছে, অর্থাৎ ফাই এর ভ্যালু যদি 2n-1 ইন্টু পাই হয় তাহলে ডেল্টা এক্স এর ভ্যালু কত হবে? আমি শর্ট ট্রিকে করাচ্ছি, তোমরা যদি লং ট্রিকে করতে চাও আবার এখানে ভ্যালু পুট করতে পারো। আমি কি বললাম, যেখানে যেখানে 2 পাই দেখবো সেখানে সেখানে ল্যামডা বসাবো। তাহলে 2 পাই যদি ল্যামডা হয় তাহলে পাই যেগুলো ল্যামডা বাই 2 হবে, অর্থাৎ ডেল্টা এক্স হতে হবে 2n-1 ল্যামডা বাই 2, অর্থাৎ পাথ ডিফারেন্সকে ল্যামডা বাই 2 এর বিজোড় গুণিতক হতে হবে। তাহলে পাথ ডিফারেন্সকে অড মাল্টিপল অফ ল্যামডা বাই 2 হতে হবে, অড মাল্টিপল অফ ল্যামডা বাই 2 হতে হবে। অর্থাৎ ডেল্টা এক্স এর মান কি দাঁড়াবে? ডেল্টা এক্স এর মান দাঁড়াবে, এন এর জায়গায় 1 বসাও, কত হচ্ছে? এন এর জায়গায় 1 বসালে ল্যামডা বাই 2 হচ্ছে, ল্যামডা বাই 2। এন এর জায়গায় 2 বসাও, কত হচ্ছে? 3 ল্যামডা বাই 2, 3 ল্যামডা বাই 2। এন এর জায়গায় 3 বসাও, 6 - 1 5 ল্যামডা বাই 2 হচ্ছে 5 ল্যামডা বাই 2। তুমি যদি এন এর জায়গায় 4 বসাও তাহলে কত হচ্ছে? 8 - 1 7, তাহলে 7 ল্যামডা বাই 2। তাহলে বুঝতে পারছো, যে সমস্ত বিন্দুতে পাথ ডিফারেন্সের মানটা ল্যামডা বাই 2 এর বিজোড় গুণিতক হবে সেখানে cos phi এর ভ্যালু মিনিমাম হবে, অর্থাৎ cos phi এর ভ্যালু -1 হবে। যদি cos phi -1 হয় তাহলে a ইজ ইকুয়াল টু a মিন হবে, অর্থাৎ অ্যাম্প্লিটিউডের ভ্যালু মিনিমাম হবে। আর অ্যাম্প্লিটিউড যদি মিনিমাম হয় তাহলে স্বাভাবিক ইন্টেন্সিটিও মিনিমাম হবে। দেখো না, অ্যাম্প্লিটিউড যদি মিনিমাম হয় তাহলে ইন্টেন্সিটিও মিনিমাম হবে। তার মানে ইন্টারফেরেন্স কথাটার মানে কি? দুটো কোহেরেন্ট ওয়েভ যদি কোনো একটা বিন্দুতে সুপার ইম্পোজ করে, কোনো একটা বিন্দু ছেড়ে দাও, দুটো কোহেরেন্ট ওয়েভের সুপার পজিশনের জন্য দেখা গেছে কোনো কোনো বিন্দুতে, অর্থাৎ কোনো কোনো বিন্দুতে ইন্টেন্সিটি ম্যাক্সিমাম হয়, আবার কোনো কোনো বিন্দুতে ইন্টেন্সিটি মিনিমাম হয়। কোথায় ম্যাক্সিমাম ইন্টেন্সিটি পাবো?
যেখানে যেখানে পাথ ডিফারেন্সের মানটা λ/2 এর জোড় গুণিতক হবে সেখানে সেখানে আমি ম্যাক্সিমাম ইন্টেন্সিটি পাবো। আবার যেখানে যেখানে পাথ ডিফারেন্সের মানটা λ/2 এর অড মাল্টিপল হবে সেখানে আমরা মিনিমাম ইন্টেন্সিটি পাবো। তাহলে আরেকবার বলি, দুটো ওয়েভ যদি কোহেরেন্ট হয়, অর্থাৎ দুটো কোহেরেন্ট ওয়েভের সুপারপজিশনের জন্য কোনো কোনো বিন্দুতে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি পাচ্ছি, অর্থাৎ যে সমস্ত বিন্দুতে পাথ ডিফারেন্সের মানটা λ/2 এর জোড় গুণিতক সেখানে সেখানে ইন্টেন্সিটি ম্যাক্সিমাম পাচ্ছি। আবার যেখানে যেখানে পাথ ডিফারেন্সের মানটা λ/2 এর বিজোড় গুণিতক সেখানে সেখানে ইন্টেন্সিটি কম পাচ্ছি, মিনিমাম পাচ্ছি। তাহলে দুটো কোহেরেন্ট ওয়েভের সুপারপজিশনের জন্য কোথাও কোথাও ম্যাক্সিমাম ইন্টেন্সিটি দেখতে পাচ্ছি, কোথাও কোথাও মিনিমাম ইন্টেন্সিটি দেখতে পাচ্ছি। তার মানে ধরো কোহেরেন্ট ওয়েভ নয়, ঠিক আছে, তাহলে ধরো দুটো লাইট জ্বলছে, ঘরে দুটো লাইট জ্বলছে, তাহলে তুমি কি দেখতে পাচ্ছ এইখানে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি এইখানে মিনিমাম ইন্টেন্সিটি দেখতে পাচ্ছ না? কেন? এই দুটো লাইট সোর্স থেকে যে লাইট বেরোচ্ছে সেগুলো কিন্তু কোহেরেন্ট নয়। যদি এইগুলো কোহেরেন্ট হতো, ব্যাপারটা ভালো করে বোঝো, যদি এগুলো কোহেরেন্ট হতো তাহলে এই দুটো সোর্স থেকে লাইটগুলো সুপার ইম্পোজ করে কোথাও কোথাও ম্যাক্সিমাম ইন্টেন্সিটি পেতাম, কোথাও কোথাও মিনিমাম ইন্টেন্সিটি পেতাম। কোথায় ম্যাক্সিমাম ইন্টেন্সিটি পেতাম? যেখানে পাথ ডিফারেন্সের মানটা λ/2 এর জোড় গুণিতক। কোথায় মিনিমাম ইন্টেন্সিটি পেতাম? যেখানে পাথ ডিফারেন্সের মানটা λ/2 এর বিজোড় গুণিতক। তাহলে কিছু কিছু জায়গাতে তুমি ম্যাক্সিমাম ইন্টেন্সিটি দেখছো, কিছু কিছু জায়গাতে তুমি মিনিমাম ইন্টেন্সিটি দেখছো। এই যে ঘটনা, এই ঘটনাকে আমি ইন্টারফেয়ারেন্স বলবো। আমি বললাম কোথাও কোথাও ম্যাক্সিমাম ইন্টেন্সিটি পাচ্ছি, আমি বললাম ম্যাক্সিমাম ইন্টেন্সিটি পাচ্ছি, কিন্তু ম্যাক্সিমাম ইন্টেন্সিটির ভ্যালু কত সেটা আমি কিন্তু বলিনি। আমি বললাম কোনো কোনো পয়েন্টে মিনিমাম ইন্টেন্সিটি পাচ্ছি, কিন্তু মিনিমাম ইন্টেন্সিটির ভ্যালু কত সেটা কিন্তু আমি বলিনি। আমি জাস্ট বুঝালাম ইন্টারফেয়ারেন্স কি। এখন ম্যাক্সিমাম ইন্টেন্সিটির ভ্যালু কত হবে, মিনিমাম ইন্টেন্সিটির ভ্যালু কত হবে, ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডের ভ্যালু কত হবে, মিনিমাম অ্যামপ্লিটিউডের ভ্যালু কত হবে, এটা বোঝাতে গেলে বোর্ডটা আগে মুছতে হবে। তোমরা আগে নোট ডাউন করো, দিয়ে নেক্সট বলছি। তাহলে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি আর মিনিমাম ইন্টেন্সিটি এর এক্সপ্রেশন বের করার আগে আমি তোমাদেরকে ইন্টারফেয়ারেন্সের সংজ্ঞাটা একটু বলে দিচ্ছি, মানে বইয়ের যে সংজ্ঞা, ঠিক আছে। বলছে when two coherent wave of same frequency propagate in same direction and superimpose on one another, then the intensity of the resultant wave become maximum at some point and at some point it becomes minimum. This phenomena of intensity variation with respect to position is known as interference. আশা করছি প্রত্যেকটা ওয়ার্ড তোমাদের কাছে এখন ক্লিয়ার। কিছু কিছু বিন্দুতে ইন্টেন্সিটি ম্যাক্সিমাম হবে, কিছু কিছু বিন্দুতে ইন্টেন্সিটি মিনিমাম হবে। এই যে পজিশনের সাপেক্ষে ইন্টেন্সিটির এই যে ভেরিয়েশন, এই ঘটনাটাকেই বলা হচ্ছে ইন্টারফেয়ারেন্স, ঠিক আছে। এবার তোমাদেরকে শেখাচ্ছি যে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি আর মিনিমাম ইন্টেন্সিটির ভ্যালুটা কত হয়। তো ম্যাক্সিমাম ইন্টেন্সিটি, মিনিমাম ইন্টেন্সিটি বা ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড, মিনিমাম অ্যামপ্লিটিউডের ভ্যালুটা বের করার আগে তোমাদেরকে আগে নেট অ্যামপ্লিটিউডের এক্সপ্রেশন আর নেট ইন্টেন্সিটির এক্সপ্রেশনটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে নেট অ্যামপ্লিটিউড এ স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হচ্ছে? নেট অ্যামপ্লিটিউড এ স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2a1 ইন্টু a2 ইন্টু কস ফাই। আর নেট ইন্টেন্সিটি I ইজ ইকুয়াল টু হচ্ছে I1 প্লাস I2 প্লাস 2 রুট আন্ডার I1 ইন্টু I2 ইন্টু কস ফাই। এবারে A ইজ ইকুয়াল টু A max, অর্থাৎ I ইজ ইকুয়াল টু I max। এবারে A ইজ ইকুয়াল টু A min, A ইজ ইকুয়াল টু A min হলে I ইজ ইকুয়াল টু I min হবে। এবারে A ইজ ইকুয়াল টু A max আর I ইজ ইকুয়াল টু I max কখন হবে? যখন পাথ ডিফারেন্স ডেল্টা এক্স λ/2 এর জোড় গুণিতক হবে, অর্থাৎ 2n ইন্টু λ/2 হবে।
এ ইজ ইকুয়াল টু এ মিন অ্যান্ড আই ইজ ইকুয়াল টু আই মিন কখন হবে? যখন পাথ ডিফারেন্স ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু ল্যামডা বাই টু এর বিজোড় গুণিতক হবে। ঠিক আছে, এবারে এইখানে ফেজ ডিফারেন্স ডেল্টা ফাই ইজ ইকুয়াল টু কত হবে? পাই মানে পাই এর জোড় গুণিতক হবে। এইখানে ফেজ ডিফারেন্স ফাই ইজ ইকুয়াল টু কত হবে? পাই এর বিজোড় গুণিতক হবে। ঠিক আছে, এবারে তোমরা লক্ষ্য করো, যেখানে যেখানে ইন্টেন্সিটি ম্যাক্সিমাম পাচ্ছি সেইগুলোকে বলা হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স। কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স। যেখানে যেখানে ইন্টেন্সিটি মিনিমাম পাচ্ছি সেটাকে বলা হচ্ছে ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স। ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স। ঠিক আছে, এবারে এমএক্স এর ভ্যালু কত হবে? কস ফাই ইজ ইকুয়াল টু কত হতে হবে? কস ফাই ইজ ইকুয়াল টু 1 হতে হবে। তাহলে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হচ্ছে? এ ওয়ান স্কোয়ার প্লাস এ টু স্কোয়ার প্লাস 2a1 a2। তো এইটাকে লিখতে পারি a1 প্লাস a2 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এম এক্স স্কোয়ার। তাহলে এম এক্স ইজ ইকুয়াল টু কত এলো? এম এক্স ইজ ইকুয়াল টু এলো a1 প্লাস a2। আবার cos phi ইজ ইকুয়াল টু -1 হলে ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হবে। তার মানে এ স্কোয়ারের যে ভ্যালু দাঁড়াবে সেটা হচ্ছে a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার মাইনাস 2a1 a2। তো এইটাকে লেখা যেতে পারে a1 মাইনাস a2 তার হোল স্কোয়ার। এটাকে লেখা যেতে পারে এ মিন স্কোয়ার। তাহলে এ মিন ইজ ইকুয়াল টু যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে a1 মাইনাস a2। আইম্যাক্স ইজ ইকুয়াল টু কত দাঁড়াবে? আইম্যাক্স ইজ ইকুয়াল টু দাঁড়াবে, তুমি এইখান থেকে দেখো না, i1 প্লাস i2 প্লাস 2 রুট i1 i2। এইখানে লেখা যেতে পারে i1 প্লাস i2 প্লাস 2 রুট i1 রুট i2। i1কে লেখা যেতে পারে রুট i1 এর স্কোয়ার, i2কে লেখা যেতে পারে রুট i2 স্কোয়ার। তাহলে আইম্যাক্স ইজ ইকুয়াল টু লেখা যেতে পারে রুট i1 প্লাস রুট i2 তার হোল স্কোয়ার। আবার আই মিন ইজ ইকুয়াল টু কত লেখা যেতে পারে? i1 প্লাস i2 মাইনাস 2 রুট i1 ইন্টু i2, বা এখানে রুট i1 ইন্টু রুট i2। i1কে লেখা যেতে পারে রুট আন্ডার i1 তার হোল স্কোয়ার, i2কে লেখা যেতে পারে রুট আন্ডার i2 তার হোল স্কোয়ার। তাহলে আই মিনের যে ফাইনাল ভ্যালু দাঁড়াচ্ছে আই মিন ইজ ইকুয়াল টু রুট আন্ডার i1 মাইনাস রুট আন্ডার i2 তার হোল স্কোয়ার। এই যে আলোচনাটা করলাম এইগুলো কিন্তু পুরো ম্যাথামেটিক্যাল। তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের অঙ্কের অ্যান্সার ঠোঁটস্থ থাকবে আর কি। তাই জন্য আমার সাজেশন তোমরা এইগুলোকে বারবার ধরে প্র্যাকটিস করবে, আর এইখান থেকেই কিন্তু পরীক্ষাতে কোয়েশ্চেন আসে, সেটা নিট হোক, সেটা যেই মেন হোক, বা সেটা তোমাদের 11-এর বোর্ডের এক্সামই হোক। ঠিক আছে, চলো এতটা নোট ডাউন করো। তারপরে দেখো এই ভিডিওর লেন্থ তো এমনিতেই বেড়ে যাচ্ছে, তাই জন্য আমি ইন্টারফিয়ারেন্স কিন্তু এখনও পড়ানো শেষ হয়নি। এবারে কিছু এইখান থেকে a1 ইজ ইকুয়াল টু a2 হলে কত হবে, i1 বা মানে এর যে আরও নেক্সট যে আছে, মানে ইন্টারফিয়ারেন্স পড়ানো শেষ হয়ে গেছে, কিন্তু ইন্টারফিয়ারেন্স থেকে যে ধরনের অঙ্কগুলো আসে সেটা আমি নেক্সট পার্টে কভার করব, কারণ ভিডিওর লেন্থ এমনিতেই বড় হয়ে গেছে। তাহলে দেখা হচ্ছে নেক্সট পার্টে। চলো এটা নোট ডাউন করে নাও।